আজকের গল্পের লেখিকা শ্রীমতী বাণী রায়। গল্পের নাম শেষ বর্ষণ। গল্পের কাল ভাস্করাব্দ 1385। আকাশে মেঘ যেন সুন্দরীর আঙুর দোলনায় আলোকগুচ্ছ। সব বৃষ্টি শেষ হয়ে গেছে। ঘাসে ঘাসে টলমল মুক্তার হার। ঘাসের নিচে জল কোথাও কোথাও জমে আছে। কাদায় গাড়ির চাকা বসে বসে যাচ্ছে। পথের দুধারে ঘাসের ফুল, অজস্র ঘাসের ফুল। বিচিত্র মিশ্রিত রং তাদের, নীল, লাল, ফিকে গোলাপি। কিন্তু আশ্চর্য, আজ সমস্ত ফুলগুলো মাথা নামিয়ে ঘাসের বুকে লুটিয়ে পড়েছে কেন? বৃষ্টির জল পেয়েও। কয়েকদিন পূর্বে শহর থেকে একটু বাইরে এই একই রাস্তায় আসতে সে দুপাশে দেখেছিল টাটকা জীবন্ত ফুল। এরাই মাথা তুলে সগর্বে দাঁড়িয়েছিল না? স্টিয়ারিংয়ে হাত শক্ত হয়ে উঠল অন্তরার। সেদিন রাজীব ছিল সঙ্গে। রাজীবের উকিল বন্ধু ও দূর সম্পর্কীয় মামাতো ভাই মৃগমোহন একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে দাদুর থেকে একটু সরে বাস করে। মৃতদার সে একটি মাত্র কন্যা শৈল আবাসের বোর্ডিং স্কুলে। নিঃসঙ্গ জীবনে তার বন্ধু সমাগম উৎসব। একা সন্ধ্যার মুখে নিজে গাড়ি চালিয়ে অন্তরা এমনভাবে নিঃসঙ্গ পুরুষ সকাশে আগমনে অভ্যস্ত নয়। লাইসেন্স অল্প দিনের মাত্র। রাজীবকে বিবাহর কয়েক মাসের মধ্যেই গাড়ি চালানো শিখে নেওয়া। কাঁপতে কাঁপতে শিশুর নতুন পদক্ষেপে ফেলার মতো করে এঁকে বেঁকে চলছে সাদা অ্যাম্বাসেডর। তবু চলে এসেছে সে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। সেই ছবির মতো সাজানো বাড়িটির ঘর থেকে বিছের কামড়ের জ্বালা জ্বলন্ত শরীর তার। স্নিগ্ধ বর্ষণ বায়ু শান্তি এনে দিতে পারছে না। পিসির শাশুড়ি অরুন্ধতী চৌধুরানী কাঁচা পাকা চুলে পাতা কেটে সোফায় বসেছেন। পাশে রাজীব। এদিকে চেয়ার তার দেবর কন্যা নিতা। কাটা চুল, হাত কাটা জামা, কালো হলুদ ডোরা টানা শাড়িতে একটি তরুণ বোলতা। ছিপছিকে শ্যামাভ রাজীবের সূক্ষ্ম ঠোঁটে হাসি। অরুন্ধতির অন্য সোফায় হেলান দিয়ে অবসন্ন প্রায় অন্তরা। তার সৌন্দর্য সন্ধ্যা তারার দ্যুতি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফুটবল খেলার টিভিতে তারা দেখছিল কিছুক্ষণ আগে। রাজীবের খেলাধুলায় প্রচুর উৎসাহ বিবাহ পরবর্তী বৎসর ধরে দেখেছে অন্তরা। কিন্তু আজ চমৎকৃত হয়েছে। ইস্টবেঙ্গল প্রথম 20 মিনিট 2টি গোল দিয়ে 2-2 নীলে লিগ খেলায় বিজয়ী হয়ে গেল। কিন্তু 70 মিনিটের খেলার পরিধি ভেবে এমন একটি রাজীব দেখা গেল অন্তরা যাকে সে চেনে না। প্রথম গোলের সঙ্গে একটা বিকট উল্লাসধ্বনি শুনে চেয়ে দেখে অন্তরা। সোফা থেকে এক হাত উঁচুতে লাফিয়ে উঠেছে রাজীব। হাত ছুড়ে উল্লাস জ্ঞাপন করেছে। থামার লক্ষণ নেই সহজে, যেন মনে প্রাণে ওই টিভিতে সেটের সঙ্গে একান্ত হয়ে গেছে। অথবা বলা চলে খেলার সঙ্গে। অপ্রতিভ লজ্জায় স্বতন্ত্র দৃষ্টি ফেলে অন্তরা তাকালো। নির্বিকার চিত্তে প্রবল প্রতাপশালিনী অরুন্ধতী বসে আছে পায়ের উপর পা তুলে। ভেলভেটের কালো চটি, কালো পাড় শিমলের শাড়ির পাড়ের নিচে মৃদু মৃদু আন্দোলিত। বিধবা একমাত্র ভাইপো রাজীবকে ওয়ারিশ করেছেন। দেবরকন্যার মাতা পিতাহীনা, বিশাল সম্পত্তির অর্ধাংশের মালিকিনী। জ্যাঠাজামাইয়ের বাড়ির অনেক দিন হলো এসেছে বিদেশের একটা ট্যুর নেবার পরে। নিতাও আশ্চর্য আশ্চর্য, ঠিক রাজীবের মতো আচরণ করছে। উই উই বলে হাত তুলে লাফালাফি করছেন নির্লজ্জ অশুভভাবে। রাজীব ও নিতার মধ্যে সাদৃশ্যের সূত্র কাটার মতো এ কয়দিন পীড়া দিচ্ছিল অন্তরাকে। আজ
এক খণ্ড কালো মেঘ তার হালকা মেঘে ঢাকা আকাশকে সমাচ্ছন্ন করে তুলল। মিতা বিবাহ করতে চেয়েছিল রাজীবকে। দুইটি সম্পত্তি এক করার বাসনা অরুন্ধতী ঠাকুরানীরও ছিল। কিন্তু দরিদ্র সন্তান রাজীব যখন পিসিমার বিষয়ী হননি, তখন অন্তরার বাবা তাকে জার্মানিতে স্থপতিবিদ্যা শিখতে কিছু অর্থ সাহায্য করেছিলেন। অন্তরার বাবা নেহাত মধ্যবিত্ত ছিলেন, কিন্তু বাল্যবন্ধুর পুত্র রাজীবকে একমাত্র সন্তান অন্তরার জন্য মনোনয়ন করে রেখেছিলেন। রাজীব ফিরবার আগেই অকস্মাৎ একদিন হৃদরোগে অসময়ে প্রাণত্যাগ করলেন অন্তরাকে প্রায় পথে বসিয়ে। অন্তরা অতঃপর স্কুলে শিক্ষাদানে রত হলো। সেখান থেকে রাজীব তাকে কুড়িয়ে এনেছে। ততদিন রাজীব ইঞ্জিনিয়ার, পিসি বিধবা হয়ে তাকে অবলম্বন করেছেন। নিজে সে ফার্ম খুলেছে। মিতাকে বিবাহ করেনি, অন্তরাকে এনেছে কৃতজ্ঞতার ঋণ শোধে। গরিবের মেয়ে আমি, একভাবে ছিলাম, ভালোবাসা দেয়নি, শুধু স্বামীর অধিকার হিসাবে আমাকে ভোগ করেছে। গাড়ির স্টিয়ারিং আনাড়ি হাতে শক্ত করে ধরেও গাড়ি বাগে আনতে পারছে না অন্তরা। নিজের মনে বলেছে সে কথাগুলো, কেন এলাম, আর সহ্য হচ্ছিল না। গরিবের মেয়ে, নেহাত টাকা নিয়েছিল বাবার কাছে বলে বিয়ে করেছিল। আমিও ওর মতো নয়, নিতা ওর মতো। কাল সারা রাত্রি পাগলের মতো আমাকে যেন দিন বিদীর্ণ করে ফেলেছে। কি যেন খোঁজে, মাঝে মাঝে এমন করে। পরদিন আমি অবসন্ন বোধ করি। শারীরিক পরিশ্রমে নয়, আনন্দ থাকলে এই দেহমিলন পুলকের ফুল ফোটায়, কিন্তু প্রেমবিহীন পীড়নে মানসিক গ্লানিযুক্ত হয়ে আমাকে শেষ করে দেয়। শুধু ওর জন্য এ সমস্ত সহ্য করছিলাম। যদি একদিন ও আমাকে একটু ভালোবাসে। কিন্তু আজ যে দৃশ্য দেখলাম। পেছনে হর্ন, গাড়ি পাশ কাটাতে চায় পেছন থেকে। কি করি এখন, কি করে গাড়ি সরাবো জানি না, যে পারছি না। উকিল বন্ধুর কাছে যাচ্ছি পরামর্শে। একমাত্র মৃগমোহন এই শত্রুপুরীতে আমার বন্ধু। পিসি শাশুড়ি তো আমাকে রাজীবের যোগ্যই মনে করেন না, নিতাও তাই। নইলে আমাকে দেখিয়ে দেখিয়ে রাজীবের সঙ্গে এতটা মেলামেশা করে। ওর চেহারার হাতলে বসেছে, মাথায় চড় মারছে। রাজীব হেসে গড়িয়ে পড়ে, তাও সহ্য করছিলাম। কিন্তু আজ যা চোখে পড়ল, এরপরে চলে আসা ভিন্ন আমার উপায় নেই। চিন্তামগ্ন মেয়েটির পেছন থেকে গাড়ির লোক চেঁচাচ্ছে, কি সর্বনাশ! অন্তরা বৌদি, গাড়ি এক্ষুনি থামান। গাড়ি দেখেই আমার সন্দেহ হচ্ছিল এটা রাজীবদার গাড়ি। আপনি থামান, থামান, ব্রেক চাপুন জোরে। খ্যাঁচ করে অন্তরার গাড়িখানা অবশেষে থামল। মৃগমোহন ততক্ষণে নিজের গাড়ি দাঁড় করিয়ে নেমে এসেছে। ভাগ্যি আমি বাড়ি ফিরছিলাম খেলা দেখে। আপনার হাত ঠিক হয়নি, একা গাড়ি নিয়ে কি বলে বেরিয়েছেন? রাজীবদা, আসতে দিন। কোথায় যাচ্ছেন পাগলের মতো? আমার পাগল হওয়ারই কথা। আপনার বাড়ি যাচ্ছিলাম, আপনার দাদা জানেন না। অন্তরা রাস্তায় নেমে এলো। লাল পাড় হলুদ শাড়িখানা এলোমেলো, চুল অগুছালো। আকাশে মেঘ জমে উঠেছে আবার। আমার কাছে ও দাম্পত্য কলহ। আসুন আমার বাড়ি যাই। খেলার মাঠে
গাড়ি পাহারা দেওয়ার জন্য যে লোকটিকে গাড়িতে সে এনেছিল, অন্তরার গাড়ি রাস্তার একধারে দাঁড় করিয়ে তাকে সেখানে বসালো মৃগমোহন। নিজের গাড়ি অন্তরাসহ চালিয়ে আনলো সে। বসুন, চা খান। এখন বলুন ব্যাপার কি? আজ ইস্টবেঙ্গল জিতেছে। রাজীবদার তো দ্বিগুণ খুশি হওয়ার কথা। লম্বা লাল আবরণী ঢাকা ডিভানে এলিয়ে পড়েছে অন্তরা। কাল রাত্রির প্রেমপ্রীতির অবসন্ন দেহ কিছুক্ষণ পূর্বে উত্তেজনা অন্তে আরও অবসন্ন। আনন্দে মশগুল, গোপনতার বর্ম ভেঙেছে। অন্তরা বলল, মানে টিভিতে খেলা দেখার সময় পৈশাচিক উল্লাস দেখলাম। ভদ্রলোক এমন করতে পারে জানতাম না। তারপরে অন্তরার কথায় বাধা দিয়ে হা হা হাসিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল মৃগমোহন ডিভানের পাশের চেয়ারে। বাদল বাতাসে পেলমেটের পর্দাগুলো দুলে দুলে উঠছে। চাকর চায়ের ট্রে সরে ভাজা নিমকি ততক্ষণে রেখে গেছে। আপনি কতটুকু জানেন অন্তরা বৌদি? খেলার মাঠে তো যাননি। সভ্য ভব্য মানুষগুলো হঠাৎ আদিম হয়ে ওঠে। আমি উঠি। পুরুষের মধ্যে একটা অন্য সত্তা আছে। যুদ্ধে যায় তারা, রক্তারক্তির বক্সিং কুস্তি দেখে আনন্দ পায়। তাই ভয় পেয়ে পালিয়েছেন? মোটেই না। নিশীথ শয়নে পুরুষের মূর্তি জেনে নিয়েছে অন্তরা। ভয় নেই তার। কিন্তু রাজীবের আরও একটি রূপ সহ্য করতে পারেনি সে। চায়ে চুমুক দিয়ে ততক্ষণে অন্তরার বিবর্ণ গালে রং ফিরে এলো। আমাকে আপনার দাদা দয়া করে বিয়ে করেছেন। ওর ভালোবাসা অন্যত্র। আপনি ভুল করছেন অন্তরা বৌদি। ঠকাস করে শূন্য কাপ নামিয়ে অন্তরা চিৎকার করে বলে উঠল, না মোহনদা না। আমি জানি, নিজে দেখলাম। কি দেখলেন? আমি খেলা শেষে হওয়ার উঠে ওর জন্য গ্রিন টি লেবু গুছিয়ে আনছিলাম। জানেনই তো, সন্ধেহে সবুজ চা চাই। পিসি উঠে গেলেন পুজোর ঘরে। পর্দার ফাঁকে দেখলাম নিতা আর উনি দুজন জড়াজড়ি করে মুখে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন এমনভাবে যেন অ্যাটম বোমা ছাড়া ওদের কেউ ছাড়াতে পারবে না। মৃগমোহন রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল, তারপর? আর আমি দাঁড়িয়ে নেই। আমার সন্দেহ ছিল, আজ জলজান্ত চোখের সামনে দেখে আর ওখানে থাকতে পারলাম না। খেলা জেতার আনন্দে ওরা সাবধান হতে ভুলে গিয়েছিল। হঠাৎ অন্তরার চোখ জলে ভরে উঠল। টপ টপ জল ঝরে পড়তে লাগলো কপালে। ডিভানের চিত্রবিচিত্র কুষাণে মুখ লুকিয়ে ধরা গলায় সে বলতে লাগলো, আমি চলে যাব আবার স্কুলের কাজে। নিতাকে নিয়ে উনি সুখে থাকুন। আশায় আশায় চুপচাপ থাকতাম। গরিবের মেয়ে বলে ঘেন্না না করে উনি হয়তো আমাকে একদিন একটু ভালোবাসতে পারবেন। সমস্ত আশা আমার মিথ্যে হয়ে গেল মোহনদা। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। মৃগমোহনের বাগান বাড়ির গাছে গাছে বৃষ্টির ঝরঝর শব্দ। কখন গাড়ি এসে থেমেছে বাগানের পথে, কখন জুতোর শব্দ উঠে এসেছে ঘরে, অন্তরা জানে না। আমাকে এপ্রিল ফুল বানাবার উদ্দেশ্য কি অন্তরা? চমকে মুখ তুলল অন্তরা। অশ্রু কলঙ্কিত পদ্মের মতো মুখ। দরজায় দাঁড়িয়েছে রাজীব, ফ্যাকাশে মুখের দুই চোখে জ্বলন্ত তীব্র দৃষ্টি। বাড়ির পোশাক চলে এসেছে। মুখের পাথরের ভাব ক্ষুণ্ণ করেছে ছুরি ফলার মতো হাসির রেখা। তোমার নাকি পথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মোহনের বাড়ি তুলে এনেছে সে। তুমি নাকি ওর বাড়ি যাচ্ছিলে? পাগল না হলে একা গাড়ি চালাতে গেছো? ট্যাক্সি নিয়ে ছুটে এলাম। পথে গাড়ি দাঁড়ানো দেখেও থেমে জিজ্ঞাসা করার সাহস হয়নি। এখানে এসে দিব্যি রোমান্টিক সিনে আছো দেখছি। অন্তরা বিস্মিত হয়ে বলল, আমার অ্যাক্সিডেন্ট? কে বলল? ততক্ষণ কোণের কাবার থেকে এক গ্লাস
বিয়ার ঢেলে মৃগমোহন এনে ধরেছে। নাও রাজীবদা, তোমার তো শুধু চায়ে নাড় ভালো হবে না, আমি সেই কালপ্রিট অন্তরা বৌদি চায়ের অর্ডার দেবার নামে বার হয়ে আমার শোবার ঘরে টেলিফোন রাজীবদাকে ভুল খবর দিয়ে এনেছি। এখন দাম্পত্য কলহ মেটাও। আমি আর একটা টেলিফোন করছি, আজ এখানেই খেয়ে তোমরা বাড়ি ফিরবে। বাসক শয়ন আজ দ্বিতীয়বার তোমাদের, এখানে সে ব্যবস্থা নেই। মৃগমোহন দরজা পর্দা ভালো করে টেনে দিয়ে অদৃশ্য। গুণ টানা ধনুকের মতো অন্তরা ছিটকে উঠে দাঁড়ালো। আমি শ্যামবাজারে আমার পুরনো বোর্ডিংয়ে ফিরে যাব এক্ষুনি। কারণ? চিবিয়ে চিবিয়ে রাজীব বলল, কোণের সেটিতে বসে এক চুমুকে বিয়ের শেষ করে ফেলল সে। কারণ মোহন অনাসক্ত বলে। বর্ষা রাতে বেপরোয়ার মতো একা পুরুষের কাছে আসার একটাই অর্থ হয়। ছি ছি, মাথা ঝাঁকিয়ে চরম ঘৃণায় অন্তরা বলে উঠল, সকল কি নিজের মতো ভেবে না? কি বলতে চাইছো তুমি অন্তরা? শান্ত স্থিররূপে অন্তরার আগুন জ্বলে উঠেছে। থাক থাক, আর ভালো করতে হবে না। আমি নিজের চোখে যদি না দেখতে পারতাম তবে ভান করতে পারতে। যা এতকাল ধরে করে এসেছো, কি দেখেছো? তুমি আর নিতা যা করছিলে, জড়াজড়ি করে মুখে মুখ দিয়ে টিভির ঘরে খেলার পরে। গলা ভেঙে গেল অন্তরার। দুহাত মুখ ঢেকে সে আবার ডিভানে লুটিয়ে পড়ল। এতক্ষণে রাজীবের মুখে রং ফিরে এলো। হাসির শব্দে ঘর ভরে তুলল সে। অন্তরার পাশে বসে দুহাতে বক্ষে জড়িয়ে নিল তাকে। চিবুক ধরে তুলে চোখের উপর চুম্বন করে বলল, এই সুন্দর চোখ দুটি ডাক্তার দেখাতে হবে। জড়াজড়ি করে মুখে মুখ রাখিনি। আমার মুখের আড়ালে নিতার মুখ ছিল, তাই ভেবেছ। আমরা বল নৃত্য করছিলাম, ইস্টবেঙ্গল জেতায়, আর কিছু নয়। তবে তুমি যদি ওকে ভালো না বেসেছ, আমাকে কেন ভালোবাসোনি? একটা ভালোবাসার কথাও আমাকে বলনি। আমি তোমার যোগ্য নই, আমি গরিব। রাজীবের দৃঢ় বাহুবন্ধনের মাদকতা থেকে প্রাণপণে অন্তরা নিজেকে মুক্ত করতে চাইল। ও তাই? রাজীবের স্বরে আত্মপ্রত্যয়, মুখের বিষাদ রেখাগুলো অন্তর্হিত হয়ে গেল রাজীবের। প্রেমিক সুলভ চাপা সুরে সে বলছে, তাই তুমি শক্ত হয়ে থাকতে, আমাকে ধরা দিতে না, আর আমার অধীর হয়ে উঠতাম। তোমাকে কত কষ্ট দিতাম। শোনো, দেখেছো আমার একটা পা একটু টেনে চলি। আগে খেলোয়াড় ছিলাম, খেলার মাঠে পা টিপে গেছে, তাই মাঠ নামতে পারিনি বলে মাঠে না নেমে বাড়ি বসে খেলা দেখি, আর তাতেই উৎকণ্ঠ উল্লাস হয়ে আমার দল জিতল। মিতা এঙ্গেজড হয়ে এসেছে ইংল্যান্ড থেকে, কিন্তু পাত্র আইরিশ, তাই পিসিকে জানাতে ভয় পাচ্ছে। ও চলে গেলেই আমি তোমাদের বলবো ঠিক ছিল, আর তোমাকে ভালো না বাসলে বিয়ে করব কেন? রাজীবের উদ্যত অধরকে দুহাতে নিবারণ করল অন্তরা। আমার বাবা তোমাকে টাকা দিতে সাহায্য করেছিলেন তাই। অন্তরা টাকা শোধ দেওয়া যত টাকা নিয়ে। আমি দু একবার তোমাকে যা দূর থেকে দেখেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। আমি বিদেশ থেকে তৈরি হয়ে এসেছিলাম তোমার জন্য। মুখে ভালোবাসার কথা বলার দরকার ছিল বুঝিনি। আমি ভাবলাম তোমার বয়স হয়েছে, পাটা টেনে চলি, চারপাশে কত তরুণ। কি বলছো তুমি? তুমি কি বোঝোনি? গায়ের কাপড় ঠিক করতে করতে অন্তরা বলল। সারা মুখে তার ফুলের মতো রাজীবের চুম্বনের চিহ্ন। এখনোই যে পথে তারা ফিরে যাবে, সেই পথেও ফুল আবার মাথা তুলে